চুপ করে ধৈর্য ধরে আধা ঘন্টা একটু বসুন। আজকে মানে নিজেকে কন্ট্রোলে রাখতে পারছি না। এই যে পাকিস্তানপন্থী এই যে রক্ত উগ্রবাদীরা আছে, এরা এমন এখন শুরু করেছে, মানে ভারত যেন পুরো একবারে খেয়ে ফেলছে জিনিসটা, এরকমই হয়ে গিয়েছে। তো বিষয় অনেক কিছু আছে, অনেক গুছিয়ে এনেছি, ব্যাপারটা ধীরে ধীরে আপনাদের সামনে তুলে ধরবো। এবং এই যে একটা সুশীল, এই যে একটা মানবতা, এই যে একটা দেশপ্রেম, এই দেশপ্রেমিকদের মুখোশ খুলবো আজকে এই ভিডিওর মাধ্যমে। এই যে চোখ মোটা বুদ্ধিজীবী, এই চোখ মোটা বুদ্ধিজীবীর একেবারে মুখোশ খুলে দিয়েছে যুক্তরাজ্য খোদ বাংলাদেশকে এখন জঙ্গি দেশ বলে আখ্যা দিয়েছে। তুমি কি করবা চোখ মোটা বুদ্ধিজীবী? তোমাদের খোলস ছাড়াবো আজকে, পুরো গুছিয়ে নিয়ে এসেছি। ঠিক আছে, স্বাধীনতা তোমাদের ভিতরে কতটা দেশপ্রেম রয়েছে সেটা আজকে আমি একটু দেখব। মানে সর্ব জায়গায় ভারত, এখন শেখ হাসিনা দেশে নেই, এখন এইবার ভারত, মানে এদের রাজনীতিটা টোটাল চলে এই শেখ হাসিনা, আওয়ামী লীগ আর ভারত সব করে ফেলছে। ভারত আগ্রাসন দেখাচ্ছে, ভারত এই দেখাচ্ছে। মানে আমরা যে এই একটা ম্যাটুকুলাস পরিকল্পনার মাধ্যমে দেশে সরকার গঠন করেছি এবং বিগত 4 মাস ধরে সরকার গঠন করেও দেশের সাধারণ মানুষদের জন্য কিচ্ছু করতে পারিনি। না নিত্যপণ্যের দাম কমেছে, না বৈদেশিক মুদ্রা বেড়েছে, না দেশের ব্যবসা যে ইন্ডাস্ট্রিটা ছিল সেই ইন্ডাস্ট্রির কোনো উন্নতি হয়েছে, বরং 10 গুণ অবনতি হয়েছে। না দেশের একটা সিস্টেমও আমরা বদলাতে পেরেছি। উপরন্তু কলেজে কলেজে মারপিট, জায়গায় জায়গায় দাঙ্গা, অমুক জায়গায় কলেজ ভাঙচুর, তমুক জায়গায় বাড়িতে ডাকাতি, সব দেখাবো আজকে। এই সমস্তগুলো তো ঢাকতে হবে ব্যর্থতা, তাই না? আমরা 4 মাস ধরে ক্ষমতা এসেছি, দেশ শাসন করছি, কিন্তু দেশের একটা চুলও আমরা কিছু ঠিক করতে পারিনি। এখন সেটাকে তো ঢাকতে হবে, তাই না? ভারত আগ্রাসন চালাচ্ছে, ভারতের এক চুল মাটিও ছাড়বো না, অমুক করব তমুক করব। আচ্ছা, এই রিজভি, মানে আজকে আমার থেকে এই ভিডিওর থেকে কোনো ভদ্রতা আশা করবেন না, ঠিক আছে? এই পাকিস্তানপন্থী রাজাকারদের একদম পুরো মুখোশ খোলাটাই আজকে আমার কাজ, তবে ভিতরটা একটু শান্তি হবে। এই রিজভি এখন বলছে, একটু আগের একটা প্রতিবেদনে দেখলাম, সেটা এখানে ইনক্লুড করা হয়নি এই প্রেজেন্টেশনে, বলছে আমরা ভারতের বাংলা, বিহার, উড়িষ্যা সব চাইবো, আমাদের নবাবের আমলে ছিল তাই আমরা চাইবো। কি সুন্দর যুক্তি দেখাচ্ছে এখানে এই রিজভি সাহেব। কেন তিনি এসব কথা বলছে? কারণ ভারতে বাংলাদেশের যে হাই কমিশনের অফিস ছিল সেই অফিসে হামলা হয়েছে, জাতীয় পতাকা পোড়ানো হয়েছে, তাই আমরা এরকম করছি। ও রিজভি সাহেব, এখন খুব গায়ে লাগছে, তাই না? এই জিনিসটা ভারত সরকার করেনি তো, করেছে ভারতের জনতা। তো বেশ করেছে, ঠিক করেছে। আমাদের বুকে আগুন জ্বলছে দীর্ঘ বছর ধরে। আপনারা এই একটা ঘটনাতে এই হচ্ছেন। ওফ, কি আপনাদের ভিতরে মানবতার, কি সুশীল বুদ্ধিমত্তা আপনারা, কি সুন্দর মানবিকতা আপনারা শেখান মানবিকতা। দিনের পর দিন, বছরের পর বছর ধরে আপনারা আপনাদের দেশে ভারতের বিরুদ্ধে উস্কানিমূলক স্লোগান চলছে, হাটে বাজারে মিছিলে উস্কানিমূলক কথাবার্তা বলা হচ্ছে। 7 সিস্টার দখল করব, এই বন্যার সময় 7 সিস্টার নিয়ে কি কি হুমকি দেওয়া হয়নি? একটিও ভারতবাসী কোনো কিছু করেনি। আপনাদের ঢাকায় ঢাবি বিশ্ববিদ্যালয়ে গেটের সামনে ভারতের পতাকা মারিয়ে ছাত্ররা ঢুকছে, মসজিদের বাইরে ভারতের পতাকা লাগানো আছে, সেই পতাকার উপরে মারিয়ে লোকজন যাওয়া আসা করছে। সেই জায়গায় আপনাদের সুশীল, আপনাদের মানে মানবিকতা, আপনাদের গণতান্ত্রিক বোধ, আপনাদের মনুষ্যত্ব এগুলো জেগে ওঠেনি। আপনারা একবারও কোনো কথা বলেছেন কেন এগুলো করা হচ্ছে? আজ ভারতের জনতা একটা কিছু করেছে, সেই জন্য বিশাল একটা মানে শরীরের রক্ত গরম হয়ে যাচ্ছে। আমরা 18 কোটির দেশ, আপনারা 18 কোটির দেশ, আর আমরা মানে জুজু, আমরা আপনাদের ভয়ে এখন গর্তে পালাতে হবে। আমরা 120 কোটির দেশ, ঠিক আছে? 18 কোটি দেশ, 18 কোটি দেশ, 18 কোটি দেশ, 18 কোটি মানুষ আপনাদের পিছনে নেই, 1-2 কোটি আছে এই যে সমস্ত পাকিস্তানি রক্ত। এখন যাই হোক, এখন অনেক এক্সট্রা কথা বলে ফেললাম। এখন আজকের খবরে ফিরে আসি। এক কারি খবর নিয়ে এসেছি পুরো একেবারে ছাল ছাড়ানোর জন্য। বন্ধুরা, 3রা ডিসেম্বর, বিগত কালকের খবর। দেখুন রিজভি সাহেব কি বলছে। আচ্ছা, রিজভি সাহেবের আগে একটা কথা বলি। এই দৈনিক ইত্তেফাকের এই প্রতিবেদনের নিচে কিছু মানুষ কমেন্ট করেছে, আমি তো দেখে অবাক। রিজভি, তুই হলি এক রাজাকারের বাচ্চা, তোর বাপ ছিল রাজাকার। এখন রিজভি সাহেব, এই বিষয়ে আমাকে ক্ষমা করবেন, আমি জানি না আপনি রাজাকারের বাচ্চা কিনা, কিন্তু আপনার দেশের মানুষই এমনটা বলেছে, এটাই। আমি কিন্তু বলিনি আপনি রাজাকারের বাচ্চা,
আপনার দেশের মানুষই বলেছে রিজভী তুই রাজাকারের বাচ্চা। ঠিক আছে, এখন আমি কিন্তু বলিনি রাজাকারের বাচ্চা আপনি, আপনি ভালো মানুষ। এবার আপনার কথাগুলো ধরে ধরে আমি একটু খেলতে শুরু করব। আসুন দেখি বিগত কালকের রিপোর্ট, দৈনিক ইত্তেফাকে ছাপা হয়েছে। আচ্ছা, কি বলছে? বাংলাদেশে বিভাজন নেই, বিভাজন তৈরি করছে দিল্লি। বিভাজন রিজভী সাহেব, বয়স্ক মানুষ তো, একটু সম্মানের সাথে বলছি, আপনাকে শেখাবো আজকে বিভাজন। দেখুন কি বলছে। রুহুল কবির রিজভী বলেন, ভারত নিজের দেশে সংখ্যালঘুদের উপরে নির্যাতন চালাচ্ছে। বাংলাদেশে কোনো বিভাজন নেই, বিভাজনের রেখা তৈরি করেছে দিল্লি। দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় জনগণ রুখে দাঁড়াবে। বাংলাদেশ কখনোই দিল্লির দাসত্ব মেনে নেয়নি, তাদের দাসত্ব করতে বাংলাদেশ স্বাধীন হয়নি। আসেন রিজভী সাহেব, আপনার প্রশ্নের এক এক করে উত্তর দিচ্ছি। তিনি প্রথমে বলছেন ভারত নিজের দেশে সংখ্যালঘুদের উপরে নির্যাতন চালাচ্ছে। আচ্ছা রিজভী সাহেব, আপনি একটা কাজ করুন, বাংলাদেশ সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশ, তাই না? তাহলে আপনি বাংলাদেশ থেকে আজকে একটা স্টেটমেন্ট দিন যে ভারতে যে সমস্ত মুসলিম ভাই বোনেরা নির্যাতিত হচ্ছেন তারা সকলে বাংলাদেশে চলে আসুন, খুব শান্তিতে থাকতে পারবেন, এটা মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ, এবং আপনাদের ভারতে যত পরিমাণ সম্পত্তি আছে সেই সম পরিমাণ সম্পত্তি আমরা বাংলাদেশে আপনাদেরকে দেব, আপনি ভারত ছেড়ে বাংলাদেশে এসে সুখে শান্তিতে বাস করুন। বলুন এই কথা রিজভী সাহেব। এবং একজন ভারতীয় মুসলিমকে যারা এখানে নির্যাতিত হচ্ছে বলছেন না, হয় সবকিছুই হয়, কিন্তু আপনি যেভাবে দেখাচ্ছেন সেভাবে হচ্ছেন না। ঠিক আছে, এখন সে কথা বাদ দিলাম। এরকম একজন ভারতীয় মুসলিমকে যদি বাংলাদেশে আপনি নিয়ে যেতে পারেন, কানের গোড়া কেটে দেব রিজভী সাহেব। আর আজকে যদি ভারত বলে যে বাংলাদেশে যে যত হিন্দু আছেন সবাই ভারতে চলে আসুন, বাংলাদেশে আপনাদের যে পরিমাণ সম্পত্তি আছে সেই সম পরিমাণ সম্পত্তি ভারতে দেয়া হবে, একজন বাংলাদেশিও থাকবে না। ওই যত সুশীল, কিছু কয়েকটা সুশীল আপনারা ধরে ধরে আপনাদের দলে ভিড়িয়েছেন না, ওই সুশীলগুলোও ফিরে আসবে, কারণ জানে আসল বাস্তবতা কি। আশা করি উত্তর পেয়ে গিয়েছেন। যদি একজন, আপনারা এই যে একটা রাজনীতি করেন না, ভারতে মুসলিমরা অত্যাচারিত হচ্ছে, তো রিজভী সাহেব আমি খোলা চ্যালেঞ্জ দিলাম আপনাকে, একজন ভারতের মুসলিমকে বাংলাদেশে নিয়ে গিয়ে দেখান। ঠিক আছে, আশা করি পেয়ে গিয়েছেন। আসুন এইবার আপনার সব থেকে মারাত্মক বিষয়, বাংলাদেশে কোনো বিভাজন নেই, বিভাজনের রেখা তৈরি করেছে দিল্লি। ও, বাংলাদেশে বিভাজন নেই, বিভাজনের রেখা দিল্লি তৈরি করে দিয়েছে। তা দিল্লি যখন একটা বিদেশে গিয়ে আপনার দেশে বিভাজনের রেখা তৈরি করছিল, তখন আপনারা সুশীল সমাজ, আপনারা বুদ্ধিজীবীরা কি করছিলেন? দুধু খাচ্ছিলেন। এই যে নিচে তো আবার বলছেন দেশের মানুষের ভিতরে উগ্রবাদী উস্কানিমূলক বার্তা পৌঁছে দিয়ে তাদেরকে আবার আন্দোলন করার জন্য রেডি করছেন। দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় জনগণ রুখে দাঁড়াবে। আচ্ছা, বাংলাদেশ কখনোই দিল্লির দাসত্ব মেনে নেয়নি, তাদের দাসত্ব করতে বাংলাদেশ স্বাধীন হয়নি। তা দাসত্ব করতে যখন বাংলাদেশ স্বাধীন হয়নি, বাংলাদেশ যখন দিল্লির দাসত্ব মেনে নেয়নি কখনো, তাহলে আপনি এখানে কি করে বলছেন যে বিভাজনের রেখা তৈরি করেছে দিল্লি? আপনি নিজেই তো বলছেন বাংলাদেশ কখনোই দিল্লির দাসত্ব মেনে নেয়নি, জনগণ রুখে দাঁড়াবে, বাংলাদেশ এই জন্য স্বাধীন হয়নি, এগুলো বলছেন। আবার অন্যদিকে বলছেন দিল্লি বিভাজনের রেখা তৈরি করেছে। তাই বিভাজনের যখন রেখা তৈরি করেছিল তখন কি আঙুল ঢুকিয়ে বসেছিলেন? আপনারা কি দেখছিলেন? মানে আপনাদের এই 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 কম দামের, কম দাম না, এই হচ্ছে মানে কি বলবো এটাকে, এটা হচ্ছে ওই থার্ড ক্লাস সস্তার রাজনীতি। বিষয়টা কি জানেন? হয় শেখ হাসিনা আওয়ামী লীগ, নইলে ভারত দিল্লি, এই দুটো হচ্ছে আপনাদের রাজনৈতিক বিষয়। আমরা দেশে কি করব, দেশের উন্নতি কি করে হবে, দেশের সমাজে কিভাবে কি করতে হবে, কোন জায়গাটায় পরিবর্তন করতে হবে, কোন জায়গাটায় আরো ভালো করতে হবে, এসব নিয়ে আপনাদের সুশীল সমাজের কোনো কথা আমি জিন্দেগিতে শুনতে পাই না। কিঞ্চিত 9 মাসে 6 মাসে এক আধটা কথা, যে দেশের সম্পত্তি বাড়ানোর জন্য এই করা যায়, ইন্ডাস্ট্রি বাড়ানোর জন্য এই করা হোক, দেশের ইনফ্রাস্ট্রাকচারের জন্য এই করা হোক। বিগত 4 মাসে এরকম একটা কথাও আমি শুনতে পেলাম না। শুধু ভারত আর আওয়ামী লীগ, ভারত আওয়ামী লীগ। কি করে আওয়ামী লীগের এই যে স্বাধীনতা মুক্তিযুদ্ধ এই যে চেতনাটা আছে এটা মুছে ফেলা যায়, আর ভারতের প্রতি কত মানুষকে খেপিয়ে দেওয়া যায়, এইভাবে ব্রেন ওয়াশ করে করে আপনারা আওয়ামী লীগের থেকে পুরো যে সমর্থন সেটা কেড়ে নিতে চাইছেন দেশের মানুষের মন থেকে। কিন্তু দেশের মানুষ তো অত বোকা না রিজভী সাহেব। আসুন আপনার দলের আপনার আরেকজন নেতার মুখ থেকেই
আপনি যে এই যে বিভাজন শব্দটা বের করেছেন না, এই বিভাজনটা আপনাকে, বয়স্ক মানুষ তো, উলঙ্গ কি করব আর, একটু লজ্জিত করব। আসুন, এই যে মির্জা ফখরুল ইসলাম আপনার দলেরই লোক, তিনি কি বলছে একটু দেখুন। আপনার ওই বিভাজন শব্দটা তিনি কি বলছে দেখুন। একটু একটু যদি লজ্জা থাকে, এবার একটু মুখে একটু লাগাম দেবেন, যা ইচ্ছা তাই বলবেন না। 3 মাস যেতে না যেতেই আসল চেহারা বেরিয়ে আসতে শুরু করেছে মির্জা ফখরুল। 2-3 দিন আগেরই খবর এটা। কি বলছে? 5ই আগস্টের বিপ্লবের 3 মাস যেতে না যেতেই আসল চেহারা বেরিয়ে আসতে শুরু করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এই চেহারা নিয়ে কোনোদিনই সাফল্য অর্জন করা যায় না। যতই বড় বড় কথা বলি, যতই লম্বা লম্বা বক্তৃতা করি, নিজের ঘরেই যদি বিভেদ থেকে যায় আর সেটা কখনোই ঠিক করতে পারবো না। আচ্ছা, তিনি কি বলছেন? 3 মাস হয়নি, এখনই রাস্তায় লড়াই শুরু হয়েছে, একজন আরেকজনের বুকের রক্ত ঝরাচ্ছি, এখন পত্রিকা অফিস পুড়িয়ে দেওয়া হচ্ছে, আক্রমণ করা হচ্ছে। আপনি চিন্তা করতে পারেন ধর্মকে কেন্দ্র করে কি উন্মাদনা শুরু হয়েছে বাংলাদেশে? আপনি চিন্তা করতে পারেন যে মুক্ত স্বাধীন মিডিয়ার জন্য আমরা এতদিন লড়াই করলাম, তার অফিস পুড়িয়ে দিচ্ছে। এই বাংলাদেশ তো আমরা দেখতে চাইনি। পুড়িয়ে দাও, জ্বালিয়ে দাও, এই ধরনের কথাবার্তা। চিন্তা করতে পারেন কোন জায়গায় নিয়ে যাচ্ছে বাংলাদেশকে? হতাশা প্রকাশ করে বিএনপির এই নেতা বলেন, দুর্ভাগ্য, আমাদের কিছু সংখ্যক মানুষ তারা নিজেদের অত্যন্ত জনপ্রিয়, সবচেয়ে দেশপ্রেমিক মনে করান, আর গোটা জাতিকে আজকে তারা বিভাজনের দিকে উস্কে দিয়ে একটা অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছেন। আপনারা ঠান্ডা মাথায় চিন্তা করবেন যে যারা আজকে দেশকে বিভাজনের দিকে ঠেলে দিচ্ছে, অনৈক্যের দিকে ঠেলে দিচ্ছে, তারা আমাদের আসলে শত্রু না মিত্র। কি রিজভী সাহেব, গালে থাপ্পড়টা একেবারে সাঁটিয়ে পড়েছে তো? না রিজভী সাহেব, আপনি বাপ বয়সী লোক আমার, তা আপনাকে ওইভাবে তো আর কথা বলতে পারি না। তো এই আপনার বন্ধু, আপনার দলের আরেকজন কর্মী আপনার গালেই ঠাসিয়ে দিয়েছে তো? আপনি যে এই বিভাজন শব্দটা নিয়ে রাজনীতি করলেন, ওই যে একটা স্টেজে উঠে একটুখানি আমি বয়স্ক হয়েছি, আমার একটু সম্মান ভিক্ষা দাও, এই যে করার জন্য বিভাজন, এইসব কথাগুলো বলে মানুষকে উস্কে দিয়ে কিছু হাততালি নিলেন, সেই হাততালির গালে ঠাসিয়ে চড় খেলেন তো মির্জা ফখরুল ইসলাম সাহেবের কথা থেকে। আরেকবার বলবো তিনি কি বলছেন? দুর্ভাগ্য, আমাদের কিছু সংখ্যক মানুষ তারা নিজেদের অত্যন্ত জনপ্রিয়, সবচেয়ে দেশপ্রেমিক মনে করেন। দেখুন দেশবাসী, এই হচ্ছে সেই ভণ্ড আসামি যাদের কথা বলা হচ্ছে। আর গোটা জাতিকে আজকে তারা বিভাজনের দিকে উস্কে দিয়ে একটা অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছেন। এই হচ্ছে মির্জা ফখরুল ইসলাম। ইনি যে বিশাল সৎ মানুষ, দেশপ্রেমিক, সেই বিষয়ে যাচ্ছি না, কিন্তু তার কথায় আজকে বাংলাদেশে একদম বাস্তবটা উঠে এসেছে যে কিছু মানুষ নিজেদেরকে অত্যাধিক দেশপ্রেমিক মনে করাতে গিয়ে দেশকে আজ অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছে, বিভাজনের দিকে ঠেলে দিচ্ছে। এই হচ্ছে আজকের বাস্তবতা। আসুন আজকে একটু 19-20 হবে, কারণ ভিতরে অনেক কিছু জমে রয়েছে এই পাকিস্তানি পিশাচদের বিষয়ে। সোশ্যাল মিডিয়া খবর পড়ে পড়ে মাথা পুরো হয়ে গিয়েছে। এই যে আসুন দেখুন, বিগত কালকের খবর, 3রা ডিসেম্বর কি হয়েছে এখানে? পরিবারের সদস্যদের হাত পা বেঁধে আওয়ামী লীগ নেতা ও তার ভাইয়ের বাড়িতে মালামাল লুট। কি হয়েছে? গাজীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও তার ভাইয়ের বাড়িতে লুটপাট হয়েছে। কিভাবে লুটপাট হয়েছে? ভোরের বেলায় দুর্বৃত্তরা দরজা ভেঙে তাদের বসত ঘরে প্রবেশ করে ঘরে ঢুকে সবাইকে মুখে কাপড় গুজে হাত ও পা বেঁধে লুটপাট শুরু করে তারা। মুহূর্তেই ঘরের স্বর্ণালংকার, টাকা ও মুঠোফোন লুট করে নিয়ে যায় তারা। কি রিজভী সাহেব, ভারত তো বিভাজন তৈরি করেছে, তা আপনারা তো আর এখন তো আর আওয়ামী লীগ নেই, শেখ হাসিনা নেই, বা ভারতও বাংলাদেশে কাঠি করতে যাচ্ছে না, বাইরে থেকে যা করার করছে। তা দেশের ভিতরে এরকম অরাজকতা কিভাবে চলছে? বেছে বেছে আওয়ামী লীগের বাড়ির নেতাদেরকে, এ তো একটা ঘটনা, এরকম 100 ঘটনা দেখাতে পারি রিজভী সাহেব। তা আপনারা সুশীল সমাজ, আপনাদের অতি ভদ্র, মানবিক, গণতান্ত্রিক, সমাজসেবী, দেশসেবী, যে অন্যায় করবে তাকেই আপনারা শাস্তি দেবেন, দুর্বৃত্তদের ভীষণ একেবারে কড়া চোখে দেখছেন, কোনো জঙ্গিবাদ নেই দেশে। তা বেছে বেছে আওয়ামী লীগের নেতাদের বাড়িতে এই ঘটনা হচ্ছে কেন? এটা তো বিগত কালকের ঘটনা দেখাচ্ছি, এরকম 100 ঘটনা দেখাতে পারি আপনাকে। এই ঘটনা কেন হচ্ছে? দেশ তো স্বাধীন হয়েছে, তাই না?
তাহলে এই নেতার বাড়িতে গিয়ে তার স্ত্রী, বউ, বাচ্চা সবার মুখে কাপড় গুজে কেন লুটপাট করা হলো? তাদেরকে কি ধরা হয়েছে? পুলিশ কি তাদের বিষয়ে কোনো মামলা মকদ্দমা করেছে? না, করেনি। এরকম শত শত ভিন্ন আলাদা আলাদা ঘটনা হচ্ছে আজ দেশে, কিন্তু এই পাকিস্তানপন্থীরা সেই ঘটনাগুলোকে ধামাচাপা দেওয়ার জন্য এখন শুধু রঙ্গ তামাশার সার্কাসে নিয়ে দেশের মানুষকে ওই মাতিয়ে রাখছে। ভারত ভারত ভারত, আগ্রাসন আগ্রাসন। আচ্ছা, পরের বিষয়ে আসি। সেটা হচ্ছে এই যে দেখুন, ওই যে একটা লুটপাট হচ্ছে, এবার দেখুন ভেঙে ফেলা হচ্ছে উপজেলা আওয়ামী লীগের কার্যালয়। কিছু করার নাই বলছে সম্পাদক। কবের খবর? বিগত পরশু দিনের খবর। কোথায় হয়েছে? যশোরের কেশবপুর উপজেলা আওয়ামী লীগের কার্যালয়টি ভেঙে ফেলা হচ্ছে। জমির মালিকানা দাবি করে কিছু ব্যক্তি ওই কার্যালয়টি ভেঙে ফেলছেন। অন্যদিকে আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হচ্ছে এই জমি তাদের, তবে ক্ষমতায় নেই দল, সেই জন্য কিছু বলার নেই। কেশবপুর পাঁজিয়া সড়কে 14 বছর ধরে কেশবপুর উপজেলা আওয়ামী লীগের কার্যালয়টি এখানে পরিচালিত হয়ে আসছে। একটা কার্যালয় 14 বছর ধরে এখানে চলছে, কারোর কোনো সমস্যা ছিল না। কিন্তু আজ যখন আওয়ামী লীগ ক্ষমতায় নেই, তখন দেশের কিছু কিছু আশেপাশের মানুষ এসে বলছে এই জমি আমাদের, আর ভেঙে চুড়ে নেওয়া হচ্ছে। কোনো মামলা মকদ্দমা, কোনো পুলিশ থানা, কিচ্ছু হচ্ছে না। সব যে যার মতো সাল্টে নিচ্ছে মামলা। এই হচ্ছে আপনাদের এই যে অসফলতা বা দুর্কর্ম যেগুলো বলছি না, যে আপনারা ধামাচাপা দিতে চাইছেন, এই হচ্ছে সেই ঘটনা। আসুন পরবর্তী ঘটনায়। এই যে এসে গিয়েছে, পেয়েছে একজন একদম 1971-এর একদম মুক্তিযোদ্ধার স্বাধীনতা সেটার একদম দেশপ্রেমিক একজন ব্যক্তিকে নিয়ে এসেছি, এখন উপস্থাপন করছি, আমাদের সোহেল তাজ। তার এই দেশপ্রেমিকের ভণ্ডামির মুখোশটা এবার খুলবো। দেখুন, 3রা ডিসেম্বর, গতকালকের রিপোর্ট, খবর এটা। প্রতিবেশী রাষ্ট্রের উদ্দেশ্যে সোহেল তাজের কড়া বার্তা। এখন রাজনীতির মঞ্চে শুধু ইন্ডিয়া ইন্ডিয়া আর ইন্ডিয়া। শেখ হাসিনার পরে এখন ইন্ডিয়া। প্রত্যেক জায়গায় প্রতিবেশী রাষ্ট্র, ভারত, দিল্লি, এসব ছাড়া বাজার গরম হবে না, টিআরপি বাড়বে না, জনপ্রিয়তা বাড়বে না। যে যত দিল্লি নিয়ে কথা বলবে তার জনপ্রিয়তা তত বাড়বে। আসুন কি বলছে দেখুন। কোনো প্রতিবেশী রাষ্ট্রের গোলামি করতে স্বাধীনতা অর্জন করিনি বলে মন্তব্য করেছেন সাবেক স্বরাষ্ট্র তাজিম আহমেদ ইসলাম তাজ। লক্ষ লক্ষ প্রাণের বিনিময়ে একটি মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা আমাদের স্বাধীনতা অর্জন করেছি, কোনো বিদেশি প্রতিবেশী রাষ্ট্রের গোলামি করার জন্য নয়। আচ্ছা, এই যে একটা মায়াময়ী দেশপ্রেমিক কথা বলা হচ্ছে, লক্ষ লক্ষ শহীদের বিনিময়ে আমরা স্বাধীনতা অর্জন করেছি, তার সাথে এই যে রাজনীতিটা জুড়ে দেওয়া হলো, পার্শ্ববর্তী দেশের রাষ্ট্রের আমরা গোলামি করতে আসিনি। তা গোলামি কিসের গোলামি করাচ্ছে ভারত আপনাদের? এখন সেই ব্যাখ্যায় গেলাম না, আপনার এই দেশপ্রেমের মুখোশটা একটু খুলি। আপনি দেশপ্রেম দেখাচ্ছেন, তাই না? দেখুন দেশে কি হচ্ছে। দেশের রাষ্ট্রের যে রাষ্ট্রনায়ক, যাকে এত বছর ধরে আমরা জাতির পিতা, স্বাধীনতার সব থেকে বড় একজন নেতা, যাকে আমরা চিনে আসলাম, আজকে দেখুন, যেমন আমাদের দেশে মহাত্মা গান্ধীর ছবি লাগানো আছে। এখন মহাত্মা গান্ধী খারাপ হোক ভালো হোক, মহাত্মা গান্ধীর পার্টি এখন ক্ষমতায় থাকুক না থাকুক, আমাদের আদর্শ এটাই যে মহাত্মা গান্ধীকে একবার যখন আমরা জাতির পিতা মেনেছি, আজীবনকাল ভারত এই ভূখণ্ডটা যতদিন থাকবে ততদিন মহাত্মা গান্ধী আমাদের জাতির পিতা, আমাদের দেশ স্বাধীনতার সব থেকে বড় সম্মানীয় একজন মানুষ, এবং তার ছবি আমাদের নোটে থাকবে। কিন্তু আপনারা দেখুন, আপনারা দেশপ্রেম দেখাচ্ছেন না। দেখুন আপনাদের দেশপ্রেম, সেই 71-এর মুক্তিযোদ্ধার প্রেম দেখুন কি বলা হচ্ছে। গত পরশু দিনের রিপোর্ট, 2রা ডিসেম্বর, আসছে নতুন টাকা, থাকবে না বঙ্গবন্ধুর ছবি। কি থাকবে তার বদলে? দেখুন একবার আপনাদের দেশপ্রেম, 71-এর দেশপ্রেম। আগামী 6 মাসের মধ্যে বাজারে আসছে শেখ মুজিবের ছবি মুক্ত নোট। শেখ মুজিবের জায়গায় ধর্মীয় স্থাপনা, বাঙালি ঐতিহ্য এবং জুলাই বিপ্লবের দেয়ালচিত্র বা গ্রাফি যুক্ত হবে। এরই মধ্যে কেন্দ্রীয় ব্যাংক ও সরকারের চূড়ান্ত অনুমোদন এসেছে। শীঘ্রই 20 টাকা, 100 টাকা, 500 টাকা ও 1000 টাকার মূল্যমানের নতুন নোট ছাপবে অন্তর্বর্তী সরকার।
এখানে আপনারা যে বলছেন ঠিক আছে আমরা মুক্তিযুদ্ধের যে বঙ্গবন্ধুর ছবি আছে তার ছবিটা রাখবো না, সেখানে ধর্মীয় স্থাপনা, বাঙালি ঐতিহ্য এসবের ছবি রাখবো, ঠিক আছে, কোনো ব্যাপার না। আমার মেন প্রশ্ন হচ্ছে এখানে জুলাই বিপ্লবের দেয়াল চিত্র বা গ্রাফি কিভাবে যুক্ত হচ্ছে? সোহেল তাজ বাবু, এটাই পরে আসছি। সোহেল তাজ বাবু, আপনি বিশাল একটা ৭১-এর এই যে একটা মায়াময়ী একটা ভাষণ দিয়ে এই যে রাজনীতিটা করলেন, তা আপনার এই ৭১-এর মায়াময়ী ভাষণ কি কোথায় গেল? এখানে এই ৭১-এর স্বাধীনতার কোনো চিত্র না রেখে জুলাই বিপ্লবের দেয়াল চিত্র কেন নোটে থাকবে? জুলাই বিপ্লব কি মুক্তিযুদ্ধের স্বাধীনতার থেকে বড় কিছু? জুলাই বিপ্লব এটা তো দেশের মানুষকে একটা ধোঁকা দেয়া হয়েছে, একটা ষড়যন্ত্র করা হয়েছে দেশের মানুষের সাথে। যখন জুলাই বিপ্লবটা হয়েছিল তখন কি আপনারা দেশের মানুষকে বলেছিলেন যে এটা আমরা আমেরিকার ম্যাটুকুলাস পরিকল্পনার অধীনে এই আন্দোলনটা করছি? এটা কি আপনারা বলেছিলেন? বলেননি। যখন হয়ে গিয়েছে তখন আমেরিকাতে গিয়ে গলা জড়িয়ে ধরে বাইডেনের চুম্বন নিয়ে বলছেন যে এটা ম্যাটুকুলাস পরিকল্পনার মাধ্যমে হয়েছে, আর এই হচ্ছে সেই মাস্টার মাইন্ড। তাহলে মানুষকে তো ধোঁকা দিয়েছেন আপনারা। তো এই একটা ধোঁকা দেওয়ার আন্দোলনকে আপনারা নোটে ছাপছেন বঙ্গবন্ধুকে সরিয়ে। হ্যাঁ, বঙ্গবন্ধুকে সরিয়ে দিন, সেখানে যদি আপনাদের এখন সহমত হয় সেখানে ধর্মীয় স্থাপনা, বাঙালির ঐতিহ্য কিংবা ১৯৭১-এর যে মুক্তিযুদ্ধ রয়েছে সেসব ছবি নিয়ে আসুন, তা না জুলাই বিপ্লবের ছবি। কারণ কি দেশের মানুষ বোঝে না যে আপনারা অ্যাকচুয়ালি কি করতে চাইছেন? টোটাল আওয়ামী লীগ, ১৯৭১-এর মুক্তিযুদ্ধ এসবগুলো ধীরে ধীরে টোটাল মুছে দিতে চাইছেন, দিয়ে পাকিস্তানি যে বিষয়টা আছে, পাকিস্তানি যে চেতনাটা আছে পুরোপুরি ভারত বিরোধী, সেটাই বাস্তবায়ন করতে চাইছেন। কারণ এর মাধ্যমে একেবারে পুরো রেভলিউশনারি রাজনীতি হবে আপনাদের। দেখুন পরবর্তী খবর, বলছি না উঠে পড়ে লেগেছে। ৩রা ডিসেম্বর গতকালকের রিপোর্ট এটা, নবম দশম শ্রেণীর বইতে ৭ গদ্য ৪ কবিতা বাদ, যুক্ত হচ্ছে জুলাই অভ্যুত্থান নিয়ে লেখা। আচ্ছা, কি হচ্ছে এখানে বিষয়টা? অনেক বড় রিপোর্ট, মূল বিষয়টা আপনাদেরকে বলি। আগামী বছরের নবম দশম শ্রেণীর বাঙালি সাহিত্য বিষয়ক পাঠ্য বইয়ে ৭টি গদ্য ও ৪টি কবিতা বাদ দেওয়া হচ্ছে, আর নূতন করে যুক্ত হচ্ছে জুলাই অভ্যুত্থানের উপরে লেখা একটি সংকলিত গদ্যসহ মোট ২টি গদ্য। মানে এই যে একটা ধোঁকাদারির যে একটা আন্দোলন হয়েছে, এই আন্দোলনটা নিয়ে আপনারা এখন কি করছেন? ইতিহাস মুছছেন না? ১৯৭১-এর ইতিহাস মুছছেন না? যদি না মুছে থাকেন তাহলে এগুলো কি করছেন? জুলাই গণ অভ্যুত্থানকে মনে রাখার জন্য আপনারা দেশের বই ফই সব বদলে দিচ্ছেন। তো সুতরাং এই হচ্ছে আপনাদের দেশপ্রেম। আচ্ছা, এইবার দেখুন সেই একই খবর, গতকালকের রিপোর্ট, ভারতীয় আগ্রাসনের প্রতিবাদে বৈষম্য বিরোধী কর্মচারী ঐক্য ফোরামের বিক্ষোভ। কি বলছে তারা? বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার ও ভারতীয় আগ্রাসনের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে অমুক অমুক এই ফোরাম, বৈষম্য বিরোধী ফোরাম। মঙ্গলবার ৩রা ডিসেম্বর বিকেল ৪টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে কর্মসূচি পালন হয়েছে। কি নিয়ে কর্মসূচি পালন হয়েছে? বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার ও ভারতীয় আগ্রাসনের প্রতিবাদে। মানে বাংলাদেশের বিরুদ্ধে ভারতীয় মিডিয়া অপপ্রচার করছে, তাই তো? আচ্ছা ঠিক আছে, আপনাদেরকে দেখাই তাহলে অপপ্রচারের বিষয়টা। এই হচ্ছে দুটো খবর আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখন এটা বলবেন অপপ্রচার, কিন্তু কতটা আপনারা ভণ্ড সেই ভণ্ডামির বিষয়টা দেখুন। বন্ধুরা, গতকালকের রিপোর্ট, ট্রাইব্যুনালে যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত গোলাম ছাব্বিরের জামিন আবেদন। কি হয়েছে? ৭১-এর মানবতা বিরোধী অপরাধে মামলায় যাবজ্জীবন কারাদণ্ডে প্রাপ্ত ময়মনসিংহের ত্রিশাল উপজেলার খন্দকার গোলাম ছাব্বির আহমেদ অ্যাপিল বিভাগে জামিন আবেদন করেছেন। মঙ্গলবার ৩রা ডিসেম্বর প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে ৩ বিচারপতির বেঞ্চ জামিন আবেদনটি শুনানির জন্য আগামী ১২ই ডিসেম্বর দিন ধার্য করেছেন। আদালতে আসামির পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট এস.এম. শাহজাহান। এইবার দেখুন আপনাদের দ্বিচারিতাটা। এই কথাগুলো বললেই সঙ্গে সঙ্গে অপপ্রচার হয়ে যায়। মানে একজন ৭১-এর যে আজীবন কি এটা বললো, ৭১-এর মানবতা বিরোধী অপরাধের মামলায় যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্ত আসামি, তার জন্য উকিল দাঁড়াচ্ছে, মামলা মকদ্দমা করছে, কোনো ব্যাপার না, আপনাদের জাজ বিচারকরা শুনছে। কিন্তু এইবার দেখুন, এটাও গত পরশুর রিপোর্ট, আসামির পক্ষে ওকালতনামা, বিক্ষোভের মুখে অতিরিক্ত পিপি পদত্যাগ।
এখন এটা কঠিন, বুঝতে পারবেন না। এখানে আসল রিপোর্টটা পড়ি, ভালো করে বুঝুন ঘটনাটা, এদের দ্বিচারিতাটা। আইনজীবী সাইফুল ইসলাম হত্যা ও পুলিশের উপরে হামলার মামলায় 17 জন আসামিকে আজ সকালে কারাগার থেকে চট্টগ্রাম আদালতে হাজির করা হয়। সেখানে 2 আসামি মোহাম্মদ দেলাওয়ার ও মোহাম্মদ নুরুর আইনজীবী হিসাবে ওকালতনামা দেন নেজাম উদ্দিন। বিষয়টি জানাজানি হলে বিক্ষুব্ধ আইনজীবীরা কার্যালয়ের সামনে বিক্ষোভ করেন, নাজিম উদ্দিনের পদত্যাগের দাবি করেন। তাকে সেখানে অবরুদ্ধ করে রাখেন আইনজীবীরা। শেষে নেজাম উদ্দিন অতিরিক্ত মহানগর সরকারি কৌশলীর পদ থেকে লিখিতভাবে পদত্যাগ দেন। মানে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে, 71-এর মানবতা বিরোধী একজন যাবজ্জীবন কারাদণ্ড পেয়েছে, তার বিরুদ্ধে উকিল দাঁড়াচ্ছে, কোনো সমস্যা নেই, বিচারপতিরা বিচার করছেন, কোনো সমস্যা নেই। কিন্তু এই যে আইনজীবী সাইফুল ইসলাম, ওই যে আদালত চত্বরে একজন আইনজীবী মারা গিয়েছে, সেই ঘটনায় 17 জন যে আসামি গ্রেপ্তার হয়েছে হিন্দু, তাদের মধ্যে 2 জন এই মুসলিম রয়েছে, মোহাম্মদ দেলাওয়ার আর মোহাম্মদ নুরুর। এদের হয়ে একজন আইনজীবী ওকালতনামা দিয়েছে। সেই ওকালতনামা দেওয়াকে কেন্দ্র করে সেখানকার আইনজীবীরা আবার ওই যেটা আপনারা সবচেয়ে ভালো পারেন, আন্দোলন করতে শুরু করেছে এবং তাকে অবরুদ্ধ করে রাখা হয়েছিল এবং তাকে পদত্যাগ করতে সেখান থেকে বাধ্য করা হয়েছে। তো এই হচ্ছে আপনাদের দ্বিচারিতা। মানে যে 71-এর মানবতা বিরোধী তার জন্য ওকালতনামা দেওয়া যাবে, কিন্তু সামান্য একটা আইনজীবী হত্যা, যেখানে এখনো স্পষ্টভাবে প্রমাণ হয়নি যে এই দুজনই সেই হত্যার সাথে জড়িত, তাদের নিয়ে এখন মামলা মকদ্দমা চলছে, তাদের বিরুদ্ধে কোনো উকিল দাঁড়াতে পারছে না। এই হচ্ছে আপনাদের দ্বিচারিতা। পরবর্তী খবর দেখুন, 3রা ডিসেম্বর গতকালকের, ছিল না কোনো আইনজীবী, রাষ্ট্রদ্রোহ মামলায় চিন্ময় কৃষ্ণের জামিন শুনানি পিছিয়েছে। কেন? চিন্ময় কৃষ্ণের পক্ষে কোনো আইনজীবী না থাকায় আদালত জামিন শুনানি পিছিয়ে দেন। আসামি পক্ষে আইনজীবী কেন উপস্থিত হয়নি জানতে চাইলে নাজিম উদ্দিন চৌধুরী প্রথম আলোকে বলেন, কেন অংশ নেননি জানি না, আমি জানাচ্ছি কেন অংশ নেয়নি। শুনানিতে অংশ নিতে কোনো আইনজীবীকে ভয় দেখানো কিংবা হুমকি দেওয়ার কোনো তথ্য আমাদের কাছে নেই, থাকলেও বলবেন না, কারণ প্রমাণ দেখাচ্ছি আমি। এখনো পর্যন্ত কোনো আইনজীবী আমাদেরকে কিছু জানাননি, জানাবে কি করে? তারা ভয়ে কাঁপছে আপনাদের এই উগ্রবাদীদের জন্য। শুনানিতে কেন অংশ নেননি জানতে চিন্ময় দাসের আইনজীবী শুভাশিস শর্মার মুঠোফোন একাধিকবার ফোন করা হলেও সংযোগ পাওয়া যায়নি। কি করে যাবে? তাকে তো হারিয়ে ফেলা হয়েছে। আদালত প্রাঙ্গণে উপস্থিত ছিলেন কোতোয়ালি থানার ওসি আব্দুল করিম। জানতে চাইলে তিনি বলেন, কোনো আইনজীবী তার কাছে কোনো অভিযোগ করেননি। ওই যে বললাম না, কি করে করবে? কারণ আপনারা তো ইতিমধ্যেই আপনাদের জঙ্গি গোষ্ঠী ভয় টয় দেখিয়ে একেবারে তাদেরকে শায়েস্তা করে ফেলেছে। এই যে আচ্ছা, এটা এখন বাদ দিলাম। এই যে আইনজীবীরা থাকবে কি করে? এখানে দেখুন, নৃশংস হামলার পর অ্যাডভোকেট রমেন রায় সংকটজনক অবস্থায়। হাইকোর্টের একজন সম্মানিত প্র্যাকটিশিয়ান ইনি। অ্যাডভোকেট রায় তার মাথার খুলির অংশ হারানো সহ গুরুতর জখম হন এবং আইসিইউতে জীবনের জন্য লড়াই করছেন। এই হচ্ছে চিন্ময় দাসের আইনজীবী। দেখুন, এরকম একটা বয়স্ক আইনজীবীকে মেরে মাথার খুলি ফাটিয়ে দেওয়া হয়েছে, তা কি করে যাবে? আচ্ছা, পরবর্তী দেখুন আইনজীবী। এই দেখুন, চট্টগ্রাম কোর্ট প্রাঙ্গণে গুরুতর আহত অ্যাডভোকেট রিগান আচার্য। উগ্রবাদীরা অ্যাডভোকেট রিগান আচার্যের চেম্বার ভেঙে গুড়িয়ে দিয়েছে এবং তার ওই ওপরে দেখুন রিগান আচার্য লেখা আছে কিনা নেম প্লেটে, এবং তার মাথাটাকেও ফাটিয়ে দিয়েছে। দেখুন, এই হচ্ছে আপনাদের ভণ্ডামি, দ্বিচারিতা। যেখানে 71-এর মানবতা বিরোধী যে আসামি আছে, রাজাকার রয়েছে, তাদের জন্য উকিল দাঁড়াচ্ছে এবং চিন্ময় কৃষ্ণ দাসের জন্য কোনো উকিলকে দাঁড় করানো হচ্ছে না, যাতে মামলাটা নাই হয়, শুনানি পিছিয়ে যায়, তাতে তার কোনো জামিন না হয়। এবার আপনারা সারা বিশ্বে বড় বড় ভাষণ দিচ্ছেন, আমরা বিশাল একটা ভালো দেশ চালাচ্ছি, একেবারে পুরো সুষ্ঠু বিচার হচ্ছে, এখানে কাউকে কোনোভাবে মানে সম্মানহানি করা হচ্ছে না, কারোর উপরে কোনো রকম জোর জুলুম করা হচ্ছে না, আমরা একদম সুষ্ঠুভাবে দেশ চালাচ্ছি। তো এই হচ্ছে আপনাদের সুষ্ঠুতা। এই যে রিগান আচার্য, তার যে এই অফিসটা ভাঙা হয়েছে, তাকে মারধর করা হয়েছে, কোনো পুলিশ গিয়ে এই কেসটা তদন্ত করেছে? করবে না। কেন করবে? এটা তো আপনাদের স্বার্থ বিরোধী, তাই না? আসুন পরবর্তী খবরে আপনাদেরকে নিয়ে যাই। এমনি ভিতরে ভিতরে আপনাদের বৈষম্য শুরু হয়ে গিয়েছে, মানে ভাঙন ধরা শুরু হয়ে গিয়েছে। পাকিস্তানি রক্ত কতদিন টিকবে?
টিকবে না, এ তো শয়তানি রক্ত, তাই না? খোদ আপনাদের বাবাদেরকে দেখুন, আপনাদের বাবাদের দেশ যেটা, সেটা তো পুরো ফেলিয়ার স্টেটে পরিণত হয়েছে। এই ভাঙতে আর কিছুদিন লাগবে। এখন তাদেরই তো উত্তরসূরি আপনারা, তাই না? তো আপনাদের বেশি সময় লাগবে না। এই যে দেখুন, গত পরশু দিনের রিপোর্ট, 2রা ডিসেম্বর, বৈষম্য বিরোধী আন্দোলনের কমিটি ঘোষণার পরপরই পদত্যাগের হিড়িক। এই যে সবার ফেসবুক স্ট্যাটাসে পদত্যাগ দেওয়ার এই যে মানে চিঠি। কেন ভাই? তোমরা ভীষণ বৈষম্য করতে, সারা দেশে বৈষম্য দূর করতে এসেছিলে, এখন নিজেদের মধ্যেই বৈষম্য হয়ে যাচ্ছে। দেখুন কি বলা হচ্ছে রিপোর্টে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কমিটি ঘোষণার পরই লালমনিরহাটে পদত্যাগের হিড়িক পড়েছে। শনিবার বিকেলে জেলা কমিটির তালিকা প্রকাশিত হলে রাতেই অনেকে স্বেচ্ছায় পদত্যাগের ঘোষণা দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুক স্ট্যাটাস ও লাইভে বক্তব্য রাখেন, যা ফেসবুকে নানা সমালোচনার জন্ম দিয়েছে। পদত্যাগকারীদের অনেকেই দাবি করেছেন, যারা আন্দোলনে কোনো ভূমিকা রাখেনি তাদেরকে তদবিরের মাধ্যমে নেতা বানানো হচ্ছে। অপরদিকে অনেকেই আন্দোলনের শুরু থেকে কঠোর পরিশ্রম ও ত্যাগ স্বীকার করেও কোনো সম্মানজনক পদ দেওয়া হয়নি। বৈষম্য বিরোধী কমিটিও বৈষম্যের শিকার হয়েছে অনেকেই, তাই তারা ক্ষুব্ধ হয়ে পদত্যাগ করেছে। হলো তো? বৈষম্য দূর করতে এসেছিলে না তোমরা দেশে, এখন নিজেদের মধ্যেই বৈষম্য শুরু হয়ে গিয়েছে। সবে তো খেলা শুরু হয়েছে। তোমরা বিশাল একটা দুর্নীতি, বিশাল একটা স্বৈরা শাসক দূর করতে দেশে আন্দোলন করে এখন গদিতে বসেছো না? 6টা মাস, আর 6টা মাস যেতে দাও। সব চামড়া খুলে একেবারে ভিতরে যা মালপত্র পার্টসপত্র আছে পাকিস্তানের, সব একদম একদম পুরো একদম স্বচ্ছ কাঁচের মতো স্পষ্ট বেরিয়ে যাবে জনগণের সামনে। মানে ভাঙতে শুরু করেছে সবে। আচ্ছা, পরের রিপোর্টে কি বলা হচ্ছে? সেই ভারত, পায়ে পায়ে ঝগড়া করলে বাংলাদেশের মানুষ ভারতমুখী হবে না। 3রা ডিসেম্বর, গতকালকের রিপোর্ট। কি বলা হচ্ছে? নৌ পরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল এম শওকত হোসেন বলছেন, আমরা প্রতিবেশীদের সাথে শান্তিতে থাকতে চাই, কিন্তু ওনারা যদি পায়ে পায়ে ঝগড়া করেন তাহলে বাংলাদেশের মানুষ আর কোনোদিন ওই দেশমুখী হবে না। মনে রাখবেন, এটা 18 কোটি মানুষের দেশ, আপনাদের আশেপাশে থাকা ছোটোখাটো দেশ নয়। আমাদের আশেপাশে থাকা কোনো ছোটোখাটো দেশ নয় মানে কি বোঝাতে চাইলেন আমি বুঝতে পারলাম না। 18 কোটির দেশ। এই ডায়লগ, এই হুঙ্কার, এই উস্কানি, এইগুলো দিয়েই আপনারা মানুষকে ধোকা দিয়ে ক্ষমতায় এসেছেন। আর আপনি যে এই যে বলছেন পায়ে পায়ে ঝগড়া করার কথা, দেখুন পায়ে পায়ে ঝগড়া কারা করছে। আচ্ছা, পায়ে পায়ে ঝগড়ার কথা পরে আসছি, আপনার এই কথাটা আগে বলি যে আমরা যদি পায়ে পায়ে ঝগড়া করি কোনোদিন ওই দেশমুখও হবে না। আপনারা হবেন না, আমি সারা বাংলাদেশের মানুষের কথা বলছি না, তা হতেও হবে না। আমরা ইতিমধ্যেই আপনাদের জন্য পুরো হাসপাতাল সিল করে দিয়েছি। এই যে দেখুন, এরই মধ্যে ওই হাসপাতালে বাংলাদেশিদের জন্য হেল্প ডেস্কও বন্ধ করে দেওয়া হয়েছে। এই হচ্ছে সেই হাসপাতাল। ত্রিপুরার হাসপাতালও বাংলাদেশি চিকিৎসা দেবে না। এছাড়াও আরও অনেক হাসপাতাল, কলকাতা সহ আসাম বিভিন্ন জায়গার হসপিটাল বন্ধ করে দেওয়া হয়েছে, হোটেল বন্ধ করে দেওয়া হয়েছে। সুতরাং আপনাদের এই ভারতমুখী হতে হবে না। দয়া করে হাত জোড় করে বলছি, সমস্ত কিছু বন্ধ করে দিন। যতদিন না আওয়ামী লীগ, শেখ হাসিনা ক্ষমতায় আসবে, আপনাদের সাথে আমাদের ভারতবাসীদের কোনো সম্পর্ক নেই। পাকিস্তানি রক্তদের সাথে আমাদের আজীবন শত্রুতা। সুতরাং বন্ধ করে দিন, এক্ষুনি বন্ধ করে দিন, এক পাও এগোবেন না। ভারতমুখী আপনাদের হওয়ার দরকার নেই, হাত জোড় করে বলছি। আমরা হসপিটাল, তারপরে হোটেল সব বন্ধ করে দিয়েছি। আর তার আগে আরেকটা কি কথা বলেছেন? 18 কোটি মানুষের দেশ, আশেপাশে থাকবে না। আচ্ছা, সেটার জন্য একটা কিছু নিয়ে এসেছি। এই যে বন্ধুরা, এটাই সব থেকে মজার বিষয়। 3রা ডিসেম্বর, এই এত সময় ধরে বিভিন্ন নেতাদের বিভিন্ন রাজনৈতিক মানে এই সস্তার রাজনীতির কথা শুনলেন, ভারত, দিল্লি। এইবার দেখুন আসল খেলাটা। 3রা ডিসেম্বর ভারতে গেল 3 কোটি টাকার মাছ। মানে ভারত মানে শোষণ করছে, ভারত এই করছে সেই করছে বিভিন্ন রকম। কিন্তু তাহলে ভারতের সাথে টোটালি সম্পর্ক কেটে দেওয়া উচিত। কোনো আমদানি রপ্তানি, বিদেশ নীতি, এইসব যা আছে সব ভেঙে চুড়ে একেবারে সিল করে দেওয়া উচিত। কিন্তু তা না, ব্যবসা ঠিকই চলবে। আপনাদের কি লজ্জা লাগলো না? এই ভারতে গেল 3 কোটি টাকার মাছ। গতকালকের রিপোর্ট কি বলা হচ্ছে?
ব্রাহ্মণবাড়িয়া সীমান্তের ওপারে ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলায় বাংলাদেশিদের জন্য হোটেল পরিষেবা পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে। বন্ধ করে দেওয়া হয়েছে একটি বড় বেসরকারি হাসপাতালের সেবাও, যেটা আগে দেখালাম। মঙ্গলবার সেখানে পালিত হয়েছে বাংলাদেশ চলো কর্মসূচি। ওই কর্মসূচি থেকে বাংলাদেশ বিরোধী বিভিন্ন স্লোগান দেওয়া হয়েছে। হ্যাঁ, দিয়েছি, বেশ করেছি, দিয়েছি। এই অবস্থার মধ্যেই বাংলাদেশ থেকে ভারতে মাছ গেছে 105 মেট্রিক টন। প্রতি কেজি মাছের দাম এত, যা প্রায় 3 কোটি টাকারও বেশি। এছাড়াও রপ্তানি হয়েছে শুটকি। তা আপনাদের লজ্জা করলো না শওকত আলী সাহেব? আমাদের ধার করে নেওয়া মাটির মেডেল বিজয়ী, অশান্তিতে মাটির মেডেল বিজয়ী ইউনূস সাহেবের সরকার আপনাদের লজ্জা করলো না? বেলজ্জে আপনাদের একটুও মুখে বাঁধে না দ্বিচারিতা করতে? এক মুখে বলছেন ভারত আমাদের শোষণ করছে, আমরা ভারতকে জবাব দেব, হেনা করব তেনা করব, আবার ঠিক ব্যবসা করার সময় ব্যবসা করছেন। আসুন পরবর্তী খবরে নিয়ে যাই। এই যে এরা যেটা পারে, আগরতলায় উপকমিশনে হামলার প্রতিবাদে বৈষম্য বিরোধী আন্দোলনের কর্মসূচি ঘোষণা দিয়েছে ছাত্র আন্দোলনের এই চোখমোটা আতঙ্কবাদী। আমরা উপকমিশনে হামলা হয়েছে, তাই আমরা আন্দোলন করব। এটাই তো এদের রাজনীতির প্রধান বিষয়। দেশের যত মানুষ আছে, মানে যেগুলো আছে, কোনো কাজকর্ম নেই, জীবনের কোনো স্বপ্ন নেই, আশা নেই, চাকরি বাকরি ব্যবসা এসবের কোনো ধান্দা নেই, খালি এইসব রাজনীতি, এইসব বিষয়ে যেসব মানুষগুলো আছে, গোষ্ঠীগুলো আছে, এদেরকে তো একত্রিত করতে হবে। এবার সেই একত্রিত করার উস্কানিমূলক, গা জ্বালানো, রক্ত গরম করা বিষয় কি? আন্দোলন, ভারত বিরোধী আন্দোলন। এটাতে একটা আলাদা উত্তেজনা আছে, সেই জন্য এরা আন্দোলন করছে। কেন? চোখমোটা আতঙ্কবাদী পাকিস্তানি ভাই আন্দোলন কেন? মাছ পাঠালে কি করতে? টাকা লাগবে, টাকা তো এমনি চাইতে পারতে, মাছ পাঠানোর কি দরকার ছিল? তোমাদের তো কানি কানি টাকা রয়েছে। পরবর্তী খবর দেখুন। এই যে ভারত, গত পরশু দিনের রিপোর্ট, ভারত যত খোঁচাখুচি করবে তত শত্রুতা বাড়বে। ভারতের উদ্দেশ্যে বিএনপি ভাইস চেয়ারম্যান সাসাদুজ্জামান দুদু বলেছেন, বাংলাদেশের জনগণ কখনো ফ্যাসিবাদ মেনে নেয় না। ইতিমধ্যে ফ্যাসিবাদ শেখ হাসিনাকে বিতাড়িত করেছি। এই জাতির আগামীর ভবিষ্যৎ তারেক রহমান। এই কথাটি যদি পার্শ্ববর্তী দেশ মাথায় রাখে তাহলে মীমাংসা তাড়াতাড়ি হবে, তা না হলে যত খোঁচাখুচি করবে তত শত্রুতা বাড়বে। এটা উভয় দেশের জন্য ভালো না। আচ্ছা, এই খোঁচাখুচির ব্যাপারটাই আসি পরে। আগে আপনাকে উচিত শিক্ষাটা দিয়ে দিই। এই যে আপনি বলছেন বাংলাদেশ কখনো ফ্যাসিবাদ মেনে নেয় না, ইতিমধ্যে শেখ হাসিনা ফ্যাসিবাদকে তাড়িয়েছে, আবার কি বলছেন? এই জাতির আগামীর ভবিষ্যৎ তারেক রহমান। মানে বোঝা আগে থেকেই চাপিয়ে দিয়েছেন। কেন? তারেক রহমান কি কোনো রকম ইলেকশন হয়ে সেখানে জিতে প্রধানমন্ত্রী হয়েছে? হয়নি তো। জনগণের কোনো ম্যান্ডেট পেয়ে এখনো কোনো রকম নির্বাচন হয়েছে? হয়নি তো। এখন লন্ডনে এখনো পালিয়ে বসে রয়েছে, দেশে আসার ক্ষমতা হচ্ছে না। আর দুদু সাহেব আপনি বলছেন যে এই জাতির আগামীর ভবিষ্যৎ তারেক রহমান। তার মানে ফ্যাসিবাদ কে করছে? এখনো একজন দেশ ছেড়ে পালিয়ে লন্ডনে রয়েছে, তাকে আপনি জোর জবরদস্তি দেশের মানুষের গায়ে আপনার বলা মানে তো চাপিয়ে দিচ্ছেন যে জাতির আগামীর ভবিষ্যৎ তারেক রহমান। মানে কি মানে কি বোঝাতে চাইছেন? তারেক রহমানকে কি ভোট দেওয়া হয়েছে? মানুষ কি তাদের ম্যান্ডেট দিয়েছে? কোনো মানুষ কি আপনাদেরকে বলেছে যে আমাদের আগামীর ভবিষ্যৎ তারেক রহমান? আপনি কেন চাপিয়ে দিচ্ছেন? আপনার দল কেন চাপিয়ে দিচ্ছে? তো সুতরাং ফ্যাসিবাদী কারা? বোঝা গেল? পরবর্তী আসুন। আর এই যে পায়ে পায়ে যে কি বললেন, এটা পায়ে পায়ে না, এই যে কি বলছে দুদু ভাই, ভারত যত খোঁচাখুচি করবে তত শত্রুতা বাড়বে। তা এই যে গতকালকের রিপোর্ট, ভারতীয় টিভি চ্যানেলের সম্প্রচার বন্ধে রিট। দেশে ভারতীয় টেলিভিশন চ্যানেলের সম্প্রচার ও সম্প্রচারিত চ্যানেলের বিজ্ঞাপন প্রচার বন্ধে পদক্ষেপ নেওয়ার নির্দেশনা চেয়ে রিট আবেদন করা হয়েছে। গতকালকের রিপোর্ট। তা দুদু সাহেব, খোঁচাখুচিটা কে করছে? খোঁচাখুচি আমরা করছি? পায়ে পায়ে খোঁচাখুচি করলে ভালো হবে না। তো খোঁচাখুচি কে করছে? ভারতীয় টিভি চ্যানেল কি করেছে? ভারত সরকারের সাথে আপনাদের বিভেদ হচ্ছে, ভারত সরকারের সাথে সমস্যা হচ্ছে, তা ডিপ্লোম্যাটিক ওয়েতে মেটান। ভারতীয় চ্যানেলের গায়ে হাত দেওয়ার কি দরকার? চ্যানেল বন্ধ করার কি দরকার? সুতরাং খোঁচাখুচি কে করছে বুঝতে পারছেন? আপনাদের সুশীলতা।
আচ্ছা, এই খবরটা বাদ দিলাম, অত্যাধিক হয়ে গিয়েছে, ভিডিও বড়, অনেক বড় ভিডিও হয়ে গিয়েছে। এবার মেন খবরে আসি। সেটা হচ্ছে এই যে ভারতকে এক চুলো ছাড় নয়। প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে হাসানাত চোখমোটা আতঙ্কবাদী বলেছে, কি বলেছে? দেশের সার্বভৌমত্ব অখণ্ডতার প্রশ্নে ভারতকে এক চুলো ছাড় দিতে নারাজ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিরা। মঙ্গলবার সন্ধ্যায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর অশান্তিতে সেরা ইউনুসের সঙ্গে বৈঠক শেষে এই মন্তব্য করেন বৈষম্য বিরোধীর এই আতঙ্কবাদী। ভারত সাম্প্রদায়িকতার বিষ বাষ্প ছড়াচ্ছে মন্তব্য করেছেন আতঙ্কবাদী। এই বিষ বাষ্পের বিপরীতে আমাদের প্রচার করতে হবে। বাংলাদেশ সম্প্রতির দেশ, বিশ্ব দরবারে সেই তথ্য তুলে ধরতে হবে। এসো চোখমোটা আতঙ্কবাদী, তোমার এই সম্প্রীতি দেখাচ্ছি, দেখো। গতকালকের রিপোর্ট ৩রা ডিসেম্বর, বাংলাদেশ ভ্রমণে যুক্তরাজ্যের সতর্কতা। কি বলা হচ্ছে? বাংলাদেশ ভ্রমণের ক্ষেত্রে সতর্কতা জারি করেছে যুক্তরাজ্য। সন্ত্রাসী হামলার ঝুঁকির কথা জানিয়ে বাংলাদেশ ভ্রমণ বিষয়ক পরামর্শে এই সতর্কতা জানিয়েছে ঢাকায় যুক্তরাজ্যের হাই কমিশন। মঙ্গলবার ভ্রমণ সতর্কতায় বলা হয়েছে, দেশ জুড়ে শহর ও নগরের নির্বিচার সন্ত্রাসী হামলা চালানো হতে পারে। জনাকীর্ণ এলাকায়, ধর্মীয় স্থাপনা ও রাজনৈতিক সভা সমাবেশ, বিভিন্ন জায়গায় এই হামলা হতে পারে। কিছু গোষ্ঠী এমন ব্যক্তিদের টার্গেট করছে যাদের ইসলাম পরিপন্থী জীবনচারণ ও মতামত রয়েছে বলে তারা মনে করেন। কি চোখমোটা ভাই, পাকিস্তানি আতঙ্কবাদী! এই যে তুমি এখানে বলছো বাংলাদেশ সম্প্রীতির দেশ, বিশ্ব দরবারে সেই তথ্য তুলে ধরতে হবে, কিন্তু বিশ্ব দরবার তো ইতিমধ্যেই তোমাদেরকে কি বলছে? ইতিমধ্যেই বলছে বাংলাদেশের সতর্কতা, সন্ত্রাসী হামলার ঝুঁকির কথা বলছে তারা, সে তার জন্য বাংলাদেশে ভ্রমণ করতে বারণ করছে। আর কি বলা হচ্ছে? যে কোনো জায়গায় ধর্মীয় স্থাপনা ও রাজনৈতিক সভা সমাবেশ সহ বিভিন্ন জায়গায় এইরকম হামলা হতে পারে। সুতরাং চোখমোটা পাকিস্তানি আতঙ্কবাদী, তোমরা এই যে বলছো ভারত সাম্প্রদায়িকতার বিষ বাষ্প ছড়াচ্ছে, তোমাদেরকে এই বাষ্পের বিরুদ্ধে প্রচার চালাতে হবে। তা কিভাবে চালাবে? ভারত না হয় বিষ বাষ্প ছড়াচ্ছে, এখন যুক্তরাজ্যও তাহলে বিষ বাষ্প ছড়িয়েছে, যেটা বলছে যে বাংলাদেশে জঙ্গি হামলা হচ্ছে, তার জন্য কেউ যাবেন না, সতর্কতা। সুতরাং একেবারে খোলাখুলি না হলেও ওপর থেকে তো বুঝিয়ে দিল সারা পৃথিবীকে যে বাংলাদেশ এখন জঙ্গিবাদীদের মেন ঠিকানা হয়েছে, তাই না? তো চোখমোটা সাহেব, চোখমোটা কি বলে এটাকে, আতঙ্কবাদী, কি বলবা এবার? রাজনীতি এবার কি নিয়ে করবা? যুক্তরাজ্যকে কি দিয়ে রাজনীতির অস্ত্র দিয়ে আঘাত করবা? এখানে তো আর ভারত নেই, আগ্রাসন, শোষণ এসব তো আর করতে পারবে না। তাহলে যুক্তরাজ্যকে এর 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 কি যুক্তি দিয়ে এই কথাগুলোকে আর কি ভঙ্গ করবে? সুতরাং তোমাদের মুখোশ খুলতে শুরু করে দিয়েছে, মানুষ বুঝতেও শুরু করে দিয়েছে। শুধু একটা নির্বাচন দাও, যতদিন নির্বাচন দিচ্ছ না ততদিন একটু গায়ে চামড়া রয়েছে, নির্বাচনটা হওয়ার পর একটাও চামড়া থাকবে না, এটা গ্যারেন্টি। ধন্যবাদ, আপনাদের অনেক সময় নিলাম, প্রায় 44-45 মিনিট। আশা করি আপনাদের মনটাকে একটু শান্ত করতে পেরেছি, একটু শান্তি দিতে পেরেছি, এবং এই জামাত শিবির পাকিস্তানপন্থী যেসব পেতাত্তা আছে এদের একেবারে হাড় মাস সব একেবারে জ্বালিয়ে আগুনে পুরো ভাজা ভাজা করতে পেরেছি। ধন্যবাদ, এটাই আমার লক্ষ্য ছিল। এখন আপনারা যে যাই বলুন না কেন, ভাই চিৎকার চেঁচামেচি কেন করলে, ভাই এটা করলে ওটা করলে কেন, ভাই আমি সহ্য করতে পারছিলাম না, আমার ভিতরে অনেক কিছু জমেছিল, সব বের করতে হলো যাতে আমি নিজে একটু হালকা হতে পারি। এরপরে আবারও আসছি।